আগে ক্যালকুলেশনটা ধরতে হবে, আগে ক্যালকুলেশন ধরতে হবে, আগে তো বুঝতে হবে যে এটা কি ভুল দিচ্ছে না সঠিক দিচ্ছে। তাহলে এই ভুল সঠিক তো আগে হচ্ছে জানা লাগবে। তাহলে ভুল সঠিক জানতে গেলে কি করতে হবে? আগে নিজে হাতে ক্যালকুলেশন, আগে নিজে হাতে ক্যালকুলেশন জানা লাগবে। তাহলে ক্যালকুলেশন শুধু ক্যালকুলেশন জানলে তো হবে না। আমরা শুধু অ্যাক্সিয়াল লোড ধরে আমরা ডিজাইন করে দিলাম, একটা বেরোলো 12-15 12-12 না। এখানে ইটার্স একটা 30 ফিট স্প্যানেও একটা 30 ফিট স্প্যান, সেখানে বিম 12-20 দিলে পরেও ইটার্স ফেল দেখাবে না। কিন্তু প্র্যাকটিক্যালি তো তা না। তুমি যখন এটা করবা 12-20 দিয়ে বিম, ও তো ভেঙে যাবে। 30 ফিট স্প্যানে তুমি যখন 12 বিম 20 দেবা তখন তো ওটা অটোমেটিক্যালি ভেঙে যাবে। এখন একটা কলাম যেখানে 800 কিপ লোড আসছে, ওখানে তুমি দেখা যাচ্ছে যে 12-25 কলাম দিতেছ, এটা তোমার দেখাচ্ছে যে 12-25-এ সে ফেল দেখাবে না, 12-25-এ সে ধরে রাখছে। কিন্তু আসলে তো 825 কিপে তো 12-25 কলাম প্র্যাকটিক্যালি টিকবে না। তাহলে এই প্র্যাকটিক্যাল এই সেন্সটা তোমাকে কিভাবে অর্জন করতে হবে? এইটার জন্য তোমাকে অর্জন করতে হলে তোমাকে ডিজাইনারদের সাহচর্যে থাকতে হবে, একজনকে গুরু বানাইতে হবে। এখন একজন গুরু বানাইলে হবে না। গুরু একজনের কাছ থেকে আগেকার দিনে যারা এই যে বড় বড় মৌলানারা যারা হয়েছে, মুফতি বা মৌলানা যাদেরকে বলি, তারা কি করছে? এই মাদ্রাসায় এই হুজুরের কাছ থেকে দীক্ষা নিয়েছে, ওস্তাদের কাছে, আবার ওরছে বড় মাদ্রাসায় গেছে, সেখান থেকে দীক্ষা নিয়েছে। এইভাবে একটা পর্যায়ে তারপরে তারা দেখা যাচ্ছে যে 20 বছর যখন অতিবাহিত করছে, বিভিন্ন জায়গায় তারা সেমিনারে ছোট ছোট জায়গায় আগে ওয়াজ করছে, করতে 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 একটা পর্যায়ে বড় বড় উস্তাদ ধরে ধরে তারা আগাতে, তারপরে এক সময় আজাহারি হয়েছে, এক সময় এই হাফিজি হুজুর হয়েছে, এক সময় মতিউর রহমান হয়েছে। তো এইটা কিন্তু আসলে একদিনের কাজ না। এই ডিজাইন ব্যাপারটা, লোড ক্যালকুলেশনের ব্যাপারটা, আমি তো বললাম যে আমি 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে তোমাদের সফটওয়্যার আমি জানাই দিলাম, কিন্তু তুমি যদি এ প্রাইম সি কি এটা যদি না বোঝো তাহলে তো সমস্যা। এ প্রাইম সি কিভাবে আসলো, আপনার ডিজাইনের সাথে কানেকশন কত বছর? হ্যাঁ, আজকে আমি এটা হচ্ছে শুধু ডিজাইন, যেটা স্পেশালি স্ট্রাকচারাল ডিজাইন, আজকে 13 বছর ধরে করতেছি। এই 13 বছর ধরে করার পরও শুধু বিল্ডিংয়ের ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন সম্বন্ধে আমার নলেজ 5%। আমি মনে করি যে 5% হয়নি। তুমি যদি আমাকে বলো এমএসসি কমপ্লিট করছি 2 বছর আগে, তুমি যদি আমাকে একটা 20 তলা বিল্ডিং এর সামনে যদি দাঁড়াও, আমি কিন্তু ওই 20 তলা বিল্ডিং এর আমি কিন্তু বলে দিতে পারবো যে হচ্ছে এই বিল্ডিং ফেল না আমি কিন্তু ওই বিল্ডিং এর লোড কত ওইখানে দাঁড়ায় বসে ক্যালকুলেশন করে দিতে পারবো। কিন্তু তারপরও আমার জ্ঞানের গভীরতা, খোদার কসম করে বলতেছি, 5%ও হয়নি। এটা এমন একটা সমুদ্র, এটাতে না নামলে এটা হচ্ছে লোড ক্যালকুলেশন, এটা লোড ক্যালকুলেশন এমন একটা সমুদ্র। তো এটা তুমি যদি ড্রিম থাকে যে না, তোমার যদি ড্রিম থাকে, ড্রিম বিষয়টা হচ্ছে আলাদা। আমি যদি ড্রিম নিয়ে যদি এখন আমি যদি বলতে যাই তাহলে আমার 1 ঘন্টা লাগবে। আমার ড্রিম কি ছিল, আমি কেন এখানে আসতে পারছি, সেই ড্রিম নিয়ে যদি বলি 2 মিনিটে শেষ করব, কারণ এটা তো একটা লং হিস্ট্রি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমাদের এলাকায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল, তখন বিএসসি সারা দেখা যাচ্ছে যে উপজেলাতে একজন পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে। তখন কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই রাজত্ব করছে। তো উনি যখন আসছে তখন আমি দেখছি যে উনি প্রাডো গাড়ি নিয়ে সরকারি চাকরি করছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তো পাজেরো গাড়ি নিয়ে ঢুকছে, শত শত মানুষ দেখার জন্য দৌড় দিয়ে তার বাসায় গেছে। তখন আমি যখন 5-এ পড়ি, তখন আমি স্বপ্ন দেখছি যে আই উইল বি দ্য ইঞ্জিনিয়ার, নট অনলি ইঞ্জিনিয়ার, উইল বি দ্য সিভিল ইঞ্জিনিয়ার। আমি হব সিভিল ইঞ্জিনিয়ার। মানে স্পেসিফিক হইছে, এই স্পেসিফিক স্বপ্ন দেখছি। কাকে নিয়ে? তাকে দেখে। আচ্ছা, স্বপ্ন দেখার পরে তারপরে হচ্ছে আমি যখন পরীক্ষা দিতে গেলাম, এসএসসি পাস করলাম, পরীক্ষা দিতে গেলাম, যাই দেখি যে 450 জন স্টার মার্ক যারা পাইছে, 450টা স্টার মার্ক হচ্ছে অ্যাডমিশনে গেছে, সবাই স্টার 450। মোট আমরা হচ্ছে অ্যাডমিশন দিয়েছিলাম 900 জন। 900 জনের ভিতরে 450 স্টার মার্ক। আমার নাম্বার ছিল 691। তা আমি তো ধরছি যে আমি এখানে চান্স পাবো না, আমার স্বপ্ন পূরণ হবে না। তো যখন রেজাল্টের দিন,
রেজাল্ট যেদিন দেশে আমি এর ভিতরে কি হচ্ছে, আমি সরকারি শহীদ বুলবুল কলেজে ইন্টারমিডিয়েট সায়েন্সে ক্লাস শুরু করছি। আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছি। আমি জানি যে আমার পক্ষে ওখানে চান্স পাওয়া সম্ভব না, পলিটেকনিকদের রেজাল্ট দেয় হচ্ছে দেরিতে। তো এখন কিন্তু আমি ম্যাথস আমি ভালো জানতাম। আমি এখনো যদি 9-10-এর বই নিয়ে আসো তো ওখানে 70% অঙ্ক এইখানে বসে করে দিতে পারবো। ম্যাথ সম্বন্ধে আমার এত আল্লাহর রহমতে এই আইডিয়াটা আছে। তাই হঠাৎ করে মামা বলছে, মামা তোমার না আজকে রেজাল্ট দিবে পলিটেকনিকে, তো রেজাল্ট তাহলে চলো যাই পলিটেকনিকে। আমি বললাম, মামা ওখানে তো চান্স পাবো না। কয় না চলো যাই, দেখি রেজাল্টটা খুঁজে দেখি। তো উপরে সিভিল, নিচে ইলেকট্রিক্যাল, তার নিচে মেকানিক্যাল, তার নিচে পাওয়ার। তা আমি বলছি তুমি এই পাওয়ারের এখানে দেখো, যদি চান্স হয় তাহলে পাওয়ারের এখানে থেকে দেখো। পাওয়ারের এই নিচের লাইন থেকে এইভাবে বামে আসতেছে। বামে আসে যখন পাওয়ার শেষ হয়ে গেছে, মামা কয় মামা নাই তো। আমি বললাম যে তাহলে চলো আর দেখা লাগবে না, উপরে হইলে পাওয়ার হওয়ার কথা, যেহেতু 450টা স্টার মার্ক। কয় না আরে দাঁড়াও একটু দেখি। আবার মেকানিক্যালে খোঁজে। মেকানিক্যালে যখন হয় নাই তখন তো আমি একেবারে কনফার্ম হয়ে গেলাম যে আমার আর হবে না, ঠিক আছে। তারপরেও মামা ফিরাফিরি করলো যে না মামা একটু ইলেকট্রিক্যাল দেখে। ইলেকট্রিক্যাল আবার এই পিছন থেকে খুঁজে দেখে ইলেকট্রিক্যাল যখন হয় না তখন তো 100% শিওর হয়ে গেলাম। আমি কই যে তুমি চলো আর দেখা লাগবে না, রেটাইনে নিয়ে আসে, হে দেখে না, হে কয় না। তারপর করছে কি সিভিলের তো 80 জন ছিল, এই 80 নাম্বার থেকে শুরু করছে। 80 থেকে শুরু করে 80, 79, 78, 77, 76 এরকম করে যাইতে 7 নাম্বারে যায় সারে হে চিল্লায় উঠছে, হে মামা চান্স পাইছো। আমি কই কি কও? আমি পরে তাকায় দেখি যে সত্যি চান্স পাইছি। এইটা আমার জীবনে শ্রেষ্ঠ খুশির দিন। আমি স্টিল নাও আমার 43 বছর বয়সে আমি এত খুশি হইতে পারি নাই ওই দিনের যখন আমার এই 7 নাম্বার পজিশনে। এটার পিছনে কারণ ছিল আমি ম্যাথ ভালো জানতাম দেখে। আমি হচ্ছে ওই যে পরীক্ষাগুলোতে তো ম্যাক্সিমাম ম্যাথ আসছে, তো ম্যাথ ভালো করাতে দেখা গেছে যে আমি এদিকে স্কোরিংয়ে আগায় গেছি। ওদের ওখানে হচ্ছে যারা স্টার পাইছে 75 পাইছে, আর আমার এদিকে পাইছে 69, 691, মানে 10% হিসাবে 69 নাম্বার। আর ওদিকে আমি 72 পাইছি, যেটার মানে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল আমার ওইখানে, মানে ওই লিখিত। তো সেকেন্ড হাইয়েস্ট নাম্বার থাকাতে এখানে অ্যাভারেজ হয়ে আমার 7 নাম্বার পজিশন হয়ে গেছে মানে ব্যাপারটা। তো যাই হোক পরে ওইখান থেকে এটা পড়লাম। তারপরে আমার চিন্তা ছিল যে আমি ডিজাইনার হব। আমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই ডাস্ট লাগে, এটা 2 মিনিটে শেষ করবো আমি, এটা অনেক বড় কাহিনী। তো ডাস্ট লাগে, আমি ডাস্টে আমি সহ্য করতে পারি না। আমার এই সারাদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি যতই জানি না কেন আমার এই ওই ঢালার এখানে যায় দাঁড়ায় থাকা লাগবে। এই যে বিএসসি ইঞ্জিনিয়ার সে আইসা মাতবরি করতেছে, এই ইঞ্জিনিয়ার সাহেব এখানে দাঁড়ায় থাকো, এই কাদার ভিতরে নামো, এই মেশিন ধরো। তো এই জিনিসটা আমি দেখি যে আমি কাজ করি, আমি ভালো জানি, আমি কাজ করি, ক্রেডিট নেয় সে, তাহলে তো আমাকে বিএসসি করতে হবে। আর আমার যে আতাউর স্যার ছিল ইংলিশ টিচার, উনি আবার আমাকে খুব ভালোবাসতো। আমি আবার আগে থেকে মোটামুটি একটু ইংলিশ জানতাম ভালো। উনি আমাকে একদিন ও হাতের ভিতরে হাত রেখে ওয়াদা দিল যে শরীফ তুমি আমাকে কথা দাও যে তুমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হবে। আমি বললাম স্যার আমার বাড়িতে আমি একবেলা খাই আর একবেলা না খায় থাকি। আমার এই মানে জামা কাপড়, চাস্তো ভাইদের পুরান জামা কাপড়, মানে গত বছরের ঈদের জামা কাপড়, সেইটা লন্ড্রি করে আমি পরি, মানে নতুন ঈদ করি। এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। কয় না তুমি চেষ্টা করো, চেষ্টা করলে হবে। চাকরিতে আসলাম, আসে দেখে বাবা ঋণ ফিন, মনে করি যে ডুয়েটে এসে অ্যাডমিশন নেব। ডুয়েটে এসে অ্যাডমিশন নেই, বাসায় আসে দেখি যে আম্মা মানে আফসোস করে, তোমার বাবা ঋণ এত টাকা। কি করি যে অ্যাডমিশনের জন্য যে টাকা কোচিংয়ের জন্য নিয়ে আসে আব্বার হাতে তুলা দিয়ে দে। এরা এভাবে পরপর 3 বছর দিয়ে দিছে। দেওয়ার পর আর সরকারিভাবে অ্যাডমিশন নিতে পারিনি। কিন্তু ওই যে আতাউর স্যারের কথা দিছি, তখন আমি চিন্তা করলাম যে কি করি। মোস্তফা স্যার আমার যে গুরু, যাকে আমি এখন পর্যন্ত স্টিল নাও গুরু মানি, ওনার হাতে আমার প্রথম জব, এখনও উনি জীবিত আছে। এবং উনি ছিলেন চৌখস ইঞ্জিনিয়ার জাদ্রের পানি উন্নয়ন বোর্ডের। তখন সারা বাংলাদেশে মানে তার যে স্কিল, তার যে পাওয়ার ক্ষমতা, সেটা ছিল যে সারা বাংলাদেশে যদি ইঞ্জিনিয়ার জাস্টিফাই করা যায় তাহলে 3 জনের ভিতরে ওয়ান অফ দেম। তো তার শিষ্য হয়েছে আমি। তো তার থেকে আমি একটা ভালো একটা দীক্ষা, কথা বলার স্টাইল, কীভাবে ইঞ্জিনিয়ারিং, এগুলো জানতে স্যারে বললো কি যে আমার জন্য গাইড কিনে আসলো। বললো যে তুমি দরকার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো।
তো প্রাইভেট পড়তে যায় এখন দেখে যে 7 দিনের ভিতরে 6 দিন পড়তে হয় এখন স্ট্যাম্পফোর্ডে। আমার এক দোস্তরে বললাম যে না আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে যাব, তখন ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সপ্তাহে 2 দিন ক্লাস হতে হয়, বিশেষ করে একদিন হতো, কোনো কোনো সেমিস্টারে 2 দিন। আমার এক বন্ধু বললো যে দোস্ত তুই যদি স্ট্যাম্পফোর্ডে না পড়িস তাহলে তুই কিন্তু আইবির মেম্বারশিপ কোনো দিনই হইতে পারবি না, তাহলে সারা জীবনে ইঞ্জিনিয়ার নামের আগে যে ইঞ্জিনিয়ার লিখতে হয় এটা উইদাউট আইবি মেম্বারশিপ কেউ লিখতে পারবে না। রাইট। আমি কি করলাম যে কষ্ট করে হলেও, যেহেতু আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হবো, ডিজাইনার হবো, আমি ওই ধুলাবালি খাবো না, এই জন্য আমি কি করলাম আবার যুদ্ধ করলাম। আমি কিন্তু চাকরি করছি, চাকরি করে পড়াশোনা করছি। আমি বলছি যে শুধু আমাকে মাথা গোজা ঠাই দাও, আমার বেতন দিতে হবে না, আমাকে শুধু ঢাকাতে আমি মেসে থাকবো, খাবো, এতটুক স্যালারি দাও। আমি 35,000 টাকার চাকরি ছাড়িয়ে দিয়ে এসে 8,500 টাকা বেতনে চাকরিতে ঢুকছি শুধু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। এভাবে গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশন করে পরে বিদেশি কোম্পানিতে চাকরি করছি। আমি শর্টে আসতেছি, বিদেশি কোম্পানিতে চাকরি করছি, বড় বড় ইঞ্জিনিয়ারদের সাথে থাকছি, কিন্তু আমার স্বপ্ন একটাই যে আমাকে ডিজাইন ইঞ্জিনিয়ার হইতে হবে। ঠিক আছে, ডিজাইন ইঞ্জিনিয়ার না হলে আমাকে ওই ধুলা আবার নাকের ভিতরে ঢুকবে, হাসি হবে, এই সমস্যা। এইভাবে আমি যেখানে তখন অনেক মানুষ সময় আছে যখন মানুষ ফুটবল খেলা নিয়ে পাগল, যখন মানুষ ক্রিকেট খেলা নিয়ে পাগল, বিশ্বকাপ এটা সেটা নিয়ে পাগল, যে সময় মানুষ প্রেম করছে, আমার জীবনে আমি প্রেম করতে পারি নাই। আমার জীবনে ধ্যান জ্ঞান ছিল যে ইঞ্জিনিয়ার হওয়া। ঠিক আছে, বাস্তব। তো এইটা করতে 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 এই 2012-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তখনও আমি হচ্ছে এই প্র্যাকটিস এইটা করতে করতে আসে সারে আমার একটা চিন্তা ছিল যে এনি হাও আমি তো বুয়েটে পড়তে পারি নাই, আমাকে একটা বুয়েট থেকে ডিগ্রি নিতে হবে। আমি অজস্র দিন রাত্রে শুয়ে শুয়ে বুয়েটের ওয়েবসাইটে যাইতাম যে কোনো ডিগ্রি কিভাবে ওখান থেকে নেওয়া যায়। অন্তত আমার মনে হয় যে 200 থেকে 300 বার আমি বুয়েটের ওয়েবসাইটে ঢুকছি যে কোনোভাবে আমি একটা ডিগ্রি নিতে পারি কিনা। পরে একদিন দেখি যে এখানে হচ্ছে 1 বছর মেয়াদী একটা কোর্স আছে পিজিটি, এটা সেফটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট, যেটা নিয়ে আমি কাজ করি। তো আমি প্রথমবার চান্স দিলাম পরীক্ষায়, আমি ভাবলাম যে হয়তো আমি চান্স পাবো। প্রথমবার যখন চান্স পেলাম না, আমি হতাশ হয়ে গেলাম, সিরিয়াস, এত হতাশ, আমার জীবনের শ্রেষ্ঠ হতাশের দিন। প্রথমবার চান্স পেলাম না, দ্বিতীয়বার আবার সুযোগ আসলো, দ্বিতীয়বার চান্স পেলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যে আল্লাহ আমার মনের আশাটা তুমি পূরণ করে দাও। দ্বিতীয়বার যখন আমি ওখানে গেলাম, দ্বিতীয়বার আমি হচ্ছে চান্স পেলাম। চান্স পেয়ে এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দ্বিতীয় খুশির দিন। ঠিক আছে, যাই হোক, ওখানে 1.5 বছরে এটা কোর্স কমপ্লিট করে আসলাম। এরপরে চিন্তা করলাম যে না, মাস্টার্স করব। মাস্টার্স আমার একটা স্বপ্ন ছিল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করব, ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA বা যে কোনো একটা বিষয় নিয়ে মাস্টার্স করবে, এটা একটা ইয়ে ছিল। এখন দেখি যে ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার, MBA সার্কুলার শেষ হয়ে গেছে। এর ভিতরে আছে জগন্নাথ ইউনিভার্সিটি, কোন বিষয়? এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা আমি হচ্ছে আমার আবার এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর আমার আবার আগে থেকে আবার কিছুটা দক্ষতা ছিল। তো চিন্তা করলাম, এর ভিতরে আমার মিসেস সহধর্মিনী, সে বললো যেহেতু তুমি চান্স পাইছো মাস্টার্সে, আবার তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য বসে থাকবা 6 মাস, তো সেখানে তো চান্স নাও হতে পারে, এর ভিতরে তোমার দেখা যাচ্ছে যে হয়ে যাবে, তার চাই কি আছে। তো ওর কথা মতো এই আবার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এই MSc in এনভায়রনমেন্টাল সায়েন্স ডাবল, হ্যাঁ, এটা হচ্ছে নিয়ে নিলাম, ডিগ্রি নিয়ে নিছি। এখনো আমার স্বপ্ন আছে যে আমি আই উইল ডু দ্য PhD, এটা যাওয়ার ইচ্ছা আছে। এর ভিতরে আমি আর একটা কাহিনী আছে, আমি আমেরিকার একটা দূর শিক্ষণ যেটা ডিস্টেন্স লার্নিং মোডে ভর্তি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি 2.5 লাখ টাকা দিছি, আমার ওই ভর্তিটা 2 নাম্বারই করে দিয়েছিল। আমার কাছ থেকে টাকা নিয়ে ওইখানে ইউনিভার্সিটিতে ভর্তি না করে সে টাকা খায় আমাকে ওই ডুপ্লিকেট ফর্ম টর্ম অ্যাডমিশনের দেখাচ্ছে যে আমি ভর্তি হয়েছি। তো হচ্ছে আমি এখনো এটা হচ্ছে শিখতেছি, লার্নিং ফেজে আছি। তো এই জন্য তুমি যে বললা যে লোড ক্যালকুলেশন করবা, আগে তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু কমপ্লিট গ্র্যাজুয়েশন ডিগ্রি, দেন you will do more and more practice, at least 12 years. After practice, then you can tell as me যে I know something, which percentage, a little percentage, 5 or 10%. Okay, otherwise it is very difficult to do. If you do this, and if you get the identity any other person, and whose person will be more learn you, then
you at that time you will shame. So that I request you to more and more practice. Study করতে হবে। First of all, I think I Doing BSc. I do advise you that you must have to graduate. ধন্যবাদ, আমরা একটা ভাষণ দিচ্ছেন বড়। ভালো হয়েছে, আমি আনসার রেকর্ড করে রাখছি।